আমার মামা, যাকে আমি সবসময় শ্রদ্ধার চোখে দেখতাম, আমার জীবনে যখন সব এলোমেলো, তিনি ছিলেন আমার একমাত্র আশ্রয়। একদিন গভীর রাতে যখন চারপাশের নীরবতা কেবল আমাদের দুজনের নিঃশ্বাস শুনতে পাচ্ছিল, তিনি ফিসফিস করে বললেন, সাদিয়া, তোমার প্রতি আমার অনুভূতি দিন দিন বেড়েই চলেছে। কথাগুলো আমার কানে পৌঁছাতেই আমার সমস্ত শরীর যেন জমে গেল, আমার গা শিউরে উঠল। আমি বুঝতে পারছিলাম না এই সহজ সরল বাক্যগুলোর মধ্যে কতটা জটিলতা লুকিয়ে আছে। আমি নিজেকে এই সম্পর্কের অদ্ভুত বাঁধন থেকে দূরে রাখতে চেয়েছিলাম। আজও আমি সেই রাতের প্রতিটি শব্দ, প্রতিটি মুহূর্তের অর্থ খুঁজি। দীপিকা স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই উষ্ণ অভ্যর্থনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটি এমন এক সম্পর্কের যা আমাদের সমাজের চেনা গণ্ডির বাইরে, মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা কিছু অনুভূতির কথা, যা হয়তো কখনো আলো দেখতে পায় না। অনুরোধ করব, সেরা অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন এবং গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নাম সাদিয়া। ছোটবেলা থেকেই আমি যেন এক অন্যরকম জীবন পেয়েছিলাম। বাবা সরকারি চাকরিতে ব্যস্ত থাকতেন, প্রায় ঢাকার বাইরে থাকতে হতো। মা সংসারের ঘেরাটোপে আবদ্ধ এক শান্ত স্বভাবের মানুষ। তাদের নিজেদের মধ্যে ভালোবাসা থাকলেও আমার প্রতি তাদের মনোযোগ বা সখ্যতা হয়তো ততটা গভীর ছিল না যতটা আমি আশা করতাম। সেই শূন্যতা পূরণ করেছিল আমার মামা তানভীর, মায়ের ছোট ভাই। আমাদের পরিবারের সবচেয়ে আধুনিক ও সফল মানুষ তিনি। ঢাকার গুলশানে তার নিজের ফ্ল্যাট, একটি স্বনামধন্য স্থাপত্য ফার্মের কর্ণধার। মামা অবিবাহিত ছিলেন, তার নিজস্ব জগৎ ছিল বেশ গোছানো। ছোটবেলা থেকেই যখনই সুযোগ পেতাম ছুটি ছাটায় মামার কাছে চলে আসতাম। তিনি আমাকে নিয়ে যেতেন রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন, এমনকি হাতির ঝিলের নতুন নতুন সৌন্দর্য দেখাতে। আমার খেলনার আবদার, গল্পের বইয়ের বায়না সবই মিটত মামার হাত ধরে। তিনি ছিলেন আমার কাছে এক দারুণ বন্ধু, একজন পথ প্রদর্শক, আর হয়তো একরকম পিতৃসুলভ ছায়াও। আমি তাকে মামা ভাই বলে ডাকতাম, যা আমাদের পরিবারের সকলের কাছেই বেশ স্বাভাবিক ছিল। মাধ্যমিক পাশের পর যখন উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসার পালা এলো, তখন আর মামার বাড়িতে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। বাবা মা দুজনেই সম্মতি দিয়েছিলেন। তারা জানতেন মামা আমাকে খুব ভালোবাসেন এবং তার কাছে আমি নিরাপদ থাকব। আমিও খুশি মনে রাজি হয়ে গিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমি মামার বাসায় থাকা শুরু করি। তার ফ্ল্যাট কি বিশাল ছিল, 2টি বেডরুম, একটি স্টাডি রুম, একটি বড় লিভিং রুম আর একটি আধুনিক রান্নাঘর। আমি আমার নিজের রুম পেয়েছিলাম, যা ছিল আমার কাছে এক স্বপ্নের মতো। পড়াশোনার পাশাপাশি মামার সাথে আমার সম্পর্ক আরও গভীর হতে লাগলো। সকালের নাস্তা থেকে রাতের খাবার সবই আমরা একসঙ্গে করতাম। তিনি আমাকে বিশ্ববিদ্যালয়ে আনা নেওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিতেন, আমার পড়াশোনার খোঁজ নিতেন, এমনকি আমার বন্ধুদের সম্পর্কেও আগ্রহ দেখাতেন। মামা ছিলেন একজন নিখুঁত মানুষ। তার রুচি, তার বুদ্ধিমত্তা সব কিছুই আমাকে মুগ্ধ করত। তার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগতো। তিনি আমাকে দেশের রাজনীতি, অর্থনীতি, এমনকি বিশ্ব সাহিত্য নিয়েও নতুন নতুন ধারণা দিতেন। আমার বন্ধুদের মধ্যে অনেকেই মামাকে দেখে মুগ্ধ হতো। তাদের চোখে আমি এক ভাগ্য ভাগ্নি ছিলাম। আমি মামাকে ভীষণ শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। তবে সেই ভালোবাসা ছিল সম্পূর্ণ পারিবারিক, পবিত্র এক অনুভূতি। আমার মনে কখনো কোনো অন্যরকম চিন্তা আসেনি। মামা অবিবাহিত হওয়ায় মাঝে মাঝে আমি তাকে বিয়ে করার কথা বলতাম, মামা তুমি কবে বিয়ে করবে? তোমার জন্য একজন ভালো বউ নিয়ে আসব। মামা তখন হাসতেন, আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, আগে তুই তোর জীবন গুছিয়ে নে, তারপর আমার কথা ভাবা যাবে। তার হাসিটা ছিল মায়াবী, আর তার চোখ দুটোতে আমি দেখতে পেতাম এক গভীর প্রশান্তি। কিন্তু ধীরে ধীরে খুব সূক্ষ্মভাবে কিছু পরিবর্তন আমার চোখে পড়তে লাগলো। মামা আমার দিকে একটু বেশি সময় তাকিয়ে থাকতেন। আমি যখন কোনো নতুন পোশাক পরতাম, তিনি মুগ্ধ দৃষ্টিতে দেখতেন এবং প্রশংসায় পঞ্চমুখ হতেন। সাদিয়া, এই রংটা তোমাকে দারুণ মানিয়েছে, কিংবা আজ তোমাকে খুব সুন্দর লাগছে। এই কথাগুলো তিনি এমন এক সুরে বলতেন যা আমার কাছে একটু অস্বাভাবিক লাগত। তিনি আমার হাত ধরলে সেই স্পর্শটা একটু বেশিক্ষণ ধরে রাখতেন। আমার কাঁধে হাত রাখলে যেন কিছুটা উষ্ণতা অনুভব করতাম। আমি এসবকে মামার স্নেহ, তার ভালোবাসার গভীরতা হিসেবেই ধরে নিতাম। তিনি আমার কোনো পুরুষ বন্ধুর কথা শুনলে মাঝে মাঝে একটু গম্ভীর হয়ে যেতেন, অথবা আমার সম্পর্কে বিস্তারিত জানতে চাইতেন। আমি ভাবতাম মামা হয়তো আমার নিরাপত্তার কথা ভেবেই এত চিন্তিত।
আমার তখন বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ। একদিন বিকেলে আমি আমার কিছু সহপাঠীর সাথে ক্যাম্পাসের বাইরে একটি ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করেই দেখি মামা তার গাড়ি নিয়ে পাশ দিয়ে যাচ্ছেন। তিনি গাড়ি থামিয়ে হাসি মুখে আমাকে ডাকলেন। আমি বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলাম। তিনি সবার সাথে কুশল বিনিময় করলেন এবং আমাকে বললেন, সাদিয়া, তোমার কিছু জরুরি কাগজপত্র নিয়ে আমার অফিসে আসতে পারবে? একটু কথা ছিল। আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে মামার গাড়িতে উঠলাম। গাড়িতে বসেই তিনি বললেন, আর কতদিন এভাবে বন্ধুদের সাথে ঘুরে বেড়াবি? নিজের ভবিষ্যৎ নিয়েও তো ভাবতে হবে। আমি অবাক হয়ে বললাম, আমি তো পড়াশোনা করছি মামা, আর আমার ভবিষ্যৎ নিয়ে তো তুমিই সবচেয়ে বেশি ভাবো। তিনি তখন আমার দিকে এক ঝলক তাকিয়ে বললেন, হ্যাঁ আমি ভাবি, হয়তো একটু বেশিই ভাবি। তার কথায় একটা অন্যরকম সুর ছিল যা আমার মনের মধ্যে একটু খটকা তৈরি করলো। সেদিন রাতে মামার বাসায় ফিরে আসার পর আমি নিজের রুমে গিয়ে একটু অস্বস্তি অনুভব করছিলাম। তার সেই চাহনি, সেই কথাগুলো যেন আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আমি বিছানায় শুয়ে বই পড়ছিলাম, এমন সময় মামা আমার রুমে এলেন। তিনি সাধারণত আমার রুমে এত রাতে আসতেন না। তিনি এসে আমার বিছানার একপাশে বসলেন। সাদিয়া, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? তার কণ্ঠস্বরে ছিল গভীর মমতা। আমি বললাম, না মামা, তেমন কিছু না, শুধু একটু পড়াশোনার চাপ। তিনি আমার হাত ধরলেন। তার হাতের স্পর্শে এক অন্যরকম উষ্ণতা ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। তার চোখ দুটো আমার চোখের দিকে স্থির ছিল। আমি তার চোখে এক অদ্ভুত ব্যাকুলতা দেখতে পেলাম, যা আমার পরিচিত মামার চোখে ছিল না। আমার ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি হাত সরিয়ে নিতে চাইলাম, কিন্তু তার হাতের বাঁধন ছিল দৃঢ়। তিনি নিচু গলায় বললেন, সাদিয়া, আমি জানি এই কথাটা বলা উচিত নয়, জানি এটা সমাজের চোখে অন্যায়, আমাদের সম্পর্কের গণ্ডির বাইরে, কিন্তু আমার মন আর মানছে না। আমার বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না তিনি কি বলতে চাইছেন। আমার মাথাটা যেন ঘুরতে শুরু করলো। তিনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, সাদিয়া, তোমার প্রতি আমার অনুভূতি দিন দিন বেড়েই চলেছে। এটা শুধু মামার স্নেহ নয়, আরও গভীর কিছু। আমি তোমাকে ভালোবাসি। কথাগুলো আমার কানে বাজতে শুরু করলো, যেন দূর থেকে ভেসে আসা কোনো প্রতিধ্বনি। আমার শরীর যেন অসাড় হয়ে গেল। আমার গা শিউরে উঠল। মামা, আমার মামা এমন কথা বলছেন? আমার সেই আশ্রয়, আমার সেই পথপ্রদর্শক, যার কাছে আমি নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করতাম, তিনি আজ এই কথা বলছেন? আমি স্তব্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। আমি ভেবেছিলাম তিনি হয়তো মজা করছেন, কিংবা হয়তো তার শরীর খারাপ। আমি তোতলাতে তোতলাতে বললাম, মামা, তুমি কি বলছো? এটা কেমন মজা? তিনি আমার হাত দুটো আরও শক্ত করে ধরলেন। তার চোখে জল চিকচিক করছিল। সাদিয়া, আমি মজা করছি না। বছরের পর বছর ধরে আমি এই অনুভূতিগুলো মনের গভীরে লুকিয়ে রেখেছি। ভেবেছি এটা হয়তো সাময়িক মোহ, হয়তো কেটে যাবে। কিন্তু যত দিন যাচ্ছে তুমি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছ। তোমার হাসি, তোমার রাগ, তোমার বুদ্ধি, তোমার সরলতা, সব কিছুই আমাকে তোমার দিকে আরও বেশি টানে। আমি তোমাকে ছাড়া আমার জীবনের কথা ভাবতেই পারি না। তার কথাগুলো আমার কাছে এক ধাক্কার মতো ছিল। আমার পৃথিবী যেন উল্টে গেল। আমি নিজেকে এই সম্পর্কের অদ্ভুত বাঁধন থেকে দূরে রাখতে চেয়েছিলাম। মামা ভাগ্নির সম্পর্ক, যা আমাদের সমাজে এক পবিত্র বন্ধন, তা কি করে এমন জটিল রূপ নিতে পারে? আমার মনে এক তীব্র ঘৃণা আর ভয়ের উন্মোদন হলো, মিশ্রণ তৈরি হলো। আমি দ্রুত আমার হাত ছাড়িয়ে নিলাম। আমার শরীর কাঁপছিল। আমি বিছানা থেকে উঠে দূরে সরে গেলাম। মামা, তুমি কি বলছো? এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। আমরা মামা ভাগ্নি, এই সম্পর্কটা এমন হতে পারে না। আমার কণ্ঠস্বরও কাঁপছিল। তিনি উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। তার মুখটা ছিল বেদনায় ভরা। আমি জানি সাদিয়া, আমি জানি এটা ভুল, কিন্তু ভালোবাসা তো কোনো নিয়ম মানে না। মন যাকে চায় তাকেই চায়। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে বোঝাতে, এই অনুভূতি থেকে দূরে থাকতে, কিন্তু পারিনি। তুমি আমার জীবনের একমাত্র নারী, যাকে আমি এভাবে ভালোবেসেছি। আমার চোখে জল এসে গেল। এই মানুষটা, যাকে আমি এত বিশ্বাস করতাম, তিনি আজ আমার কাছে এক অচেনা মানুষ হয়ে ধরা দিলেন। আমার সব বিশ্বাস, সব নির্ভরতা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আমি নিজেকে ভীষণ অসহায় বোধ করতে লাগলাম।
আমি চিৎকার করে বলতে চাইলাম, এটা সম্ভব না, এটা অন্যায়। কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি কেবল ফিসফিস করে বললাম, মামা প্লিজ আমাকে একা থাকতে দাও। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি, মামাও নিশ্চয় ঘুমাতে পারেননি। পরের কয়েকদিন আমার জীবনটা এক অন্যরকম রূপ নিল। আমি মামাকে এড়িয়ে চলতে লাগলাম, তার চোখের দিকে তাকাতে পারতাম না। তার উপস্থিতি আমার কাছে অসহনীয় হয়ে উঠল। মামার বাসা, যা এতদিন আমার কাছে নিরাপদ আশ্রয় ছিল, তা এখন আমার কাছে এক খাঁচায় পরিণত হলো। আমি অজুহাত খুঁজতে লাগলাম কিভাবে হোস্টেলে ফিরে যাব। আমার মনে হতে লাগলো আমি যেন এক পাপের সাক্ষী হয়ে গেছি। মামা আমার মানসিক অবস্থা বুঝতে পারছিলেন। তিনি আমার সাথে কথা বলার চেষ্টা করতেন, কিন্তু আমি তাকে এড়িয়ে যেতাম। তার চোখে আমি গভীর বেদনা দেখতে পেতাম, যা আমার হৃদয়ে এক অন্যরকম যন্ত্রণা তৈরি করত। আমি তাকে কষ্ট দিতে চাইতাম না, কিন্তু তার এই ভালোবাসা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব ছিল। আমি জানি তিনি যা অনুভব করছেন তা হয়তো খাঁটি, কিন্তু সমাজের চোখে, পরিবারের চোখে, এমনকি আমার নিজের কাছেও এটা গ্রহণযোগ্য ছিল না। আমার পড়াশোনার শেষ দিকে আমি একটা সুযোগ খুঁজছিলাম। চট্টগ্রাম থেকে একটা চাকরির প্রস্তাব এলো। আমার পরিবার বেশ খুশি হলো। আমি দ্রুত সেই প্রস্তাব গ্রহণ করলাম। এটা আমার কাছে মামা এবং এই জটিল সম্পর্ক থেকে পালানোর একটা পথ ছিল। মামা আমার এই সিদ্ধান্তে কিছুটা হতাশ হয়েছিলেন, কিন্তু তিনি আমার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে আমাকে সমর্থন জানালেন। বিদায় নেওয়ার দিন তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তার স্পর্শে এবারও সেই পুরনো উষ্ণতা ছিল, কিন্তু আমার মনে কোনো প্রশান্তি ছিল না, ছিল শুধু এক অব্যক্ত ভয় আর কষ্ট। তিনি আমার কানে ফিসফিস করে বললেন, সুখে থেকো সাদিয়া, আমি সব সময় তোমার ভালো চাই। তার কণ্ঠস্বর ছিল ভারাক্রান্ত। চট্টগ্রামে এসে আমি নতুন জীবন শুরু করলাম। নতুন শহর, নতুন মানুষ, নতুন কাজ। আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, কিন্তু মামার সেই কথাগুলো, সেই রাতটি আমার মন থেকে মুছে যায়নি। আমি অনেক পুরুষ বন্ধুর সাথে মিশেছি, এমনকি কারো কারো সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু আমার মনে সব সময় মামার সেই গভীর চোখের চাহনি, তার অকৃত্রিম ভালোবাসার কথা মনে পড়ত। আমি সব সময় তার মধ্যে এক অদ্ভুত তুলনা করতাম। হয়তো অবচেতন মনে আমি এমন একজন পুরুষ খুঁজছিলাম যার মধ্যে মামার মতো গুণাবলী থাকবে, কিন্তু যে আমার মামা হবে না। কিন্তু এমন কাউকে আমি পাইনি। আমার প্রতিটি সম্পর্কই ভেঙেছে। আমি বুঝতে পারছিলাম মামার সেই ভালোবাসা আমার মনের গভীরে এক গভীর ক্ষত তৈরি করে গেছে, যা আমাকে অন্য কোনো সম্পর্ক গড়তে দিচ্ছিল না। বছরের পর বছর কেটে গেল। আমি আর মামার সাথে সরাসরি যোগাযোগ রাখতাম না। মাঝে মাঝে পারিবারিক অনুষ্ঠানে দেখা হলেও আমরা দুজনেই একে অপরকে এড়িয়ে চলতাম। তার চোখে আমি সেই পুরনো বেদনা দেখতে পেতাম, আর আমার মনে সেই পুরনো অপরাধবোধ। আমি আজও সেই রাতের কথাগুলোর অর্থ খুঁজি। মামা কেন এমন কথা বলেছিলেন? তার ভালোবাসা কি সত্যিই এত গভীর ছিল? তিনি কি সত্যিই আমাকে তার জীবনসঙ্গিনী হিসেবে চেয়েছিলেন, নাকি এটা তার একাকিত্বের ফল ছিল? আমি কি তাকে কোনোভাবে উৎসাহ দিয়েছিলাম? আমার সরলতা কি তার মনে অন্যরকম অর্থ তৈরি করেছিল? কয়েক বছর আগে আমার মায়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছিলাম। চিঠিটি মামা লিখেছিলেন, কিন্তু আমাকে সরাসরি দেননি, মায়ের মাধ্যমে পাঠিয়েছিলেন। চিঠিতে তিনি আমার কুশল জানতে চেয়েছিলেন, আমার কাজের প্রশংসা করেছিলেন। চিঠির শেষ অংশে তিনি লিখেছিলেন, সাদিয়া, তুমি হয়তো জানো না, কিছু অনুভূতি সারা জীবন মানুষকে তাড়িয়ে বেড়ায়। সেগুলো কখনো পুরনো হয় না, শুধু গভীর হয়। আমি জানি তুমি তোমার জীবনে সুখ খুঁজে নেবে। আমি কেবল তোমার মঙ্গল কামনা করি। আমার জীবনে তোমার স্মৃতিগুলোই আমার একমাত্র অবলম্বন। চিঠিটা পড়ে আমি অনেকক্ষণ কেঁদেছিলাম। তার সেই কথাগুলো, তোমার প্রতি আমার অনুভূতি দিন দিন বেড়েই চলেছে, আজও আমার কানে বাজে। আমি জানি আমাদের মধ্যে কোনো সম্ভব নয়, আমি কখনো সেই সীমানা পেরোতে পারবো না, কিন্তু তার ভালোবাসা, তার সেই আত্মত্যাগ, তার সেই অব্যক্ত বেদনা, এগুলো আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। আমি সেই কথার অর্থ হয়তো কখনো পুরোপুরি খুঁজে পাবো না, কিন্তু আমি বুঝতে শিখেছি যে ভালোবাসা সবসময় সুন্দর হয় না। কখনো কখনো তা এক গভীর বেদনার জন্ম দেয়, যা মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। এই জটিল অনুভূতিগুলো নিয়েই আমি বেঁচে আছি, আর হয়তো সারা জীবন বেঁচে থাকব। আমার মামা, যিনি আমার কাছে একসময় সব কিছুর আশ্রয় ছিলেন, তিনি আজ আমার কাছে এক বিশাল শূন্যতা আর এক গভীর রহস্য।
গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি, আর এমন আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে দীপিকা স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।